गुड मर्निंग माय डियर स्टूडेंट्स তোমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি বিপ্লব পাল। আজকে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 7 এর ভূগোল বিষয়ের আফ্রিকা মহাদেশ চ্যাপ্টার নিয়ে আলোচনা। যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না টেনে, তাহলে আফ্রিকা মহাদেশ সম্পর্কে ভালো করে বুঝে যাবে। আচ্ছা, আর আমার ভিডিওটি যারা দেখছো সেই সব বন্ধুদেরকে বলছি আমার ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করছি আজকে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ থেকে আমরা কি কি জানবো সেগুলো একটু দেখে নিই। দেখো, কঙ্গো নদী রয়েছে, জীববৈচিত্র্য পাবে, মিশরের পিরামিড রয়েছে, ড্রাকেন্সবার্গ পর্বতমালা রয়েছে, আফ্রিকার ভেল্ড তৃণভূমি রয়েছে, এখানকার যেসব জনবসতি দেখতে এইরকম, নীলনদ রয়েছে, এখানকার সংস্কৃতি রয়েছে, যেসব জনজাতিরা এখানে রয়েছে, সাহারা মরুভূমি দেখতে পাবে, মাসাই মারাতে জিরাফ দেখতে পাবে, সাভানায় সূর্যাস্ত দেখতে পাবে, সব কিছুই এই আফ্রিকাতে পাবে। দেখো, এটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। এটা পূর্ব পশ্চিমে দেখো কি রয়েছে, পূর্ব দিকে রয়েছে ভারত মহাসাগর, দক্ষিণে রয়েছে আটলান্টিক মহাসাগর, উত্তরে রয়েছে ভূমধ্য সাগর, এছাড়া লোহিত সাগর রয়েছে দেখতে পাচ্ছ। এই লোহিত সাগর, তারপরে হচ্ছে জিব্রাল্টার প্রণালী রয়েছে। আচ্ছা, কর্কটক্রান্তি রেখা গিয়েছে, মকরক্রান্তি রেখা গেছে, নিরক্ষরেখা গেছে, মূলমধ্য রেখা গেছে। এই চারটি রেখাই কিন্তু এখান দিয়ে গিয়েছে, কর্কটক্রান্তি, নিরক্ষরেখা, মকরক্রান্তি, মূলমধ্য রেখা, ঠিক আছে? আর এটা চারটি গোলার্ধে অবস্থিত কিন্তু, হ্যাঁ, যেরকম পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, তাই না? আচ্ছা, এবার কি কি পড়তে হবে এখান থেকে? দেখো, আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। হলো, এটি চারটি গোলার্ধে অবস্থিত। পড়লে কোন কোন রেখা গিয়েছে এখান দিয়ে? চারটি রেখায় গিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব ঘটে কোথায়? পূর্ব আফ্রিকাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে মানুষ, এই যে আমাদের যে প্রজাতিটা, মানুষের প্রজাতি, সেটাই আফ্রিকাতেই কিন্তু প্রথম শুরু হয়েছিল, ঠিক আছে? এছাড়া আর কি রয়েছে এখানে? ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। আর কি আছে? এশিয়া মহাদেশ আর আফ্রিকার মাঝে আছে লোহিত সাগর ও সুয়েজ খাল, তাই তো? আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কেন বলা হয়? এইটা হচ্ছে তার প্রশ্ন। প্রাকৃতিক দুর্গমতা রয়েছে, অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু রয়েছে, গভীর জঙ্গল রয়েছে, হিংস্র জন্তুর ভয় আছে। এইসব কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছতে পারেনি। সেই কারণে এই মহাদেশকে বলা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এছাড়া এই প্রণালী কাকে বলে এটি ভালো করে একটু দেখে রাখবে। ভালো মানের স্কুল যাদের, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নই আসতে পারে। আচ্ছা, আয়তনটা পড়বে কিন্তু সীমাটা খুব ভালো করে পড়বে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে সব লেখা আছে। আচ্ছা, 56টি দেশ, মিশরের রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া, ত্রিপলি, খার্টুম, এগুলো বিখ্যাত শহর আফ্রিকার। এই কায়রোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। এছাড়া এখানে এই ছবিতে দেখো, এটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশে বন্যপ্রাণ কি নেই এখানে দেখো, উট আছে, জিরাফ আছে, সিংহ, জেব্রা, কুমির, হনুমান, অস্ট্রিচ, হাতি, জলহস্তী, সাপ, গরিলা, গন্ডার, এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয়েছে আফ্রিকার জীব বৈচিত্র্য, তাই তো? চলো এবার আসছি আমরা আফ্রিকার যে ভূপ্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ কি দেখো। ভূমিরূপের বৈচিত্র্য রয়েছে, অবশ্যই রয়েছে। কি কি পড়ব? আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তৌবকল, এটা পড়ে রাখবে। এই যে মাউন্ট তৌবকল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্টের জন্য। আচ্ছা, তারপরে আটলাস পর্বতমালার দক্ষিণ দিকে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল সাহারা। এটা কিন্তু কোন দিকে রয়েছে? আটলাস পর্বতের দক্ষিণ দিকে। সাহারা মরুভূমির মধ্যভাগে আহাগ্গার ও টিবেস্টি মালভূমি দেখা যায়। অত্যন্ত শুষ্ক ও রুক্ষ হওয়ায় এখানে বসতি প্রায় দেখা যায় না। তাহলে পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল কি? সাহারা। এখানে একটা কোশ্চেন পাওয়া গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো উঠ চলেছে মুখটি তুলে। আচ্ছা, সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে আছে নীলনদ অববাহিকা। কোন প্রান্তে আছে? পূর্ব দিকে। এটা কোন দিকে রয়েছে? অ্যাটলাসের দক্ষিণ দিকে সাহারা, আর সাহারার পূর্ব দিকে রয়েছে নীলনদ অববাহিকা। আচ্ছা, এই মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে কে? নীলনদ, ঠিক আছে? আচ্ছা, নিরক্ষরেখার আশেপাশে দেখা যায় কঙ্গো নদী অববাহিকার ঘন জঙ্গল,
বৃষ্টি বেশি হয়, এই জঙ্গল সারা বছর সবুজ থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সারা বছর সবুজ থাকে কেন? হ্যাঁ, যে নিরক্ষরেখার আশেপাশে দেখা যায় গঙ্গা নদী অববাহিকায় ঘন জঙ্গল, কারণ কি বেশি বৃষ্টি হয়। আর তোমরা থার্ড ইউনিট টেস্টে পড়বে যে নিরক্ষরেখায় বৃষ্টিপাত মানে বেশি কেন হয়, পরিচলন বৃষ্টিপাতটা কেন হয় সেটা পড়বে। আচ্ছা, আর কি রয়েছে এখানে? গ্রস্ত উপত্যকা রয়েছে। গ্রস্ত উপত্যকা অঞ্চলে বহু হ্রদ দেখা যায়। আচ্ছা, বিভিন্ন রকমের গ্রস্ত উপত্যকায় সৃষ্ট হ্রদের নাম হচ্ছে তোমার টাঙ্গাইকা, ম্যালোই, রুডলফ, অ্যালবার্ট। এখানে টাঙ্গানিকাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসছে আমাদের মাউন্ট কিলিমাঞ্জারো। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এইটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও উচ্চতা অনেক বেশি হয়, সারা বছর এর চূড়ায় বরফ জমে থাকে। এরকম প্রশ্ন আসতে পারে যে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করলেও এর চূড়ায় সারা বছর বরফ থাকে কেন? যেহেতু উচ্চতা অনেক বেশি, আর আমরা জানি প্রতি 1000 মিটার যদি উঁচুতে আমরা উঠি তাহলে -6.4 ডিগ্রি হারে সেন্টিগ্রেড তাপমাত্রা কী হবে না, মাইনাস হয়ে যাবে, তাই তো? এটাকে বলা হয় ল্যাপস রেট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও একটা তৃণভূমি রয়েছে, এটা কি ভেল্ড। আর কালাহারি নামিব নামে দুটি মরুভূমি দক্ষিণ আফ্রিকায় রয়েছে। তাহলে কালাহারি আর নামিব রয়েছে দক্ষিণ আফ্রিকায়, আর উঁচু মালভূমি যে তৃণাঞ্চল আছে তার নাম কি ভেল্ড। আচ্ছা, একেবারে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে কি ড্রাকেন্সবার্গ পর্বতমালা। চলো, তারপরে আসছে আফ্রিকার মানচিত্রে চিহ্নিত করে দেখাও। এখান থেকে খুব আসে, আমি দেখেছি সেকেন্ড ইউনিট টেস্টে ম্যাপ আসে ছেলেপিলেদের। হ্যাঁ, আর এই ম্যাপ কোনটা কোনটা দেয় সেটা স্কুলে বলে দেয়, আগে থেকেই বলে দেয় কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হচ্ছে ভূমধ্যসাগর, এগুলো তো মাথায় রাখতেই হবে। হ্যাঁ, জিব্রাল্টার প্রণালী, আচ্ছা, অ্যাটলাস পর্বতমালা, ড্রাকেন্সবার্গ পর্বতমালা, সাহারা মরুভূমি, নীল নদ অববাহিকা, মাউন্ট কিলিমাঞ্জারো, কালাহারি। এই কটা পড়লেই হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা পড়লেই হয়ে যাবে। এখানে পয়েন্টিং করে দেবে, পয়েন্টিং পরে শিখিয়ে দেবো, চিন্তা নেই। আচ্ছা, এখানে মেলাতে হবে। যেরকম গ্রস্ত উপত্যকাটা কি, দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ। হ্যাঁ, মাউন্ট তৌবকল এটা কি আটলাস পর্বতমালায় অবস্থিত। সাহারা এটা কি প্রায় বসতিহীন অঞ্চল। কঙ্গো নদীর অববাহিকা, ঘন জঙ্গল। আর কোথায় গেল ভেল্ড, ভেল্ড হচ্ছে তৃণভূমি অঞ্চল। এরকম করে মেলাতে হবে। আচ্ছা, বলতে পারো কেন সাহারা মরুভূমিতে জনবসতি প্রায় দেখা যায় না? মানে কেন দেখা যায় না, কেন? এখনই তো পড়ালাম সাহারা মরুভূমিটা কি, অ্যাকচুয়াল এটা মরুভূমি। এখানে কি গাছপালা আছে, কিছু জল পাওয়া যাবে মরুভূমিতে? তাহলে এইগুলো যদি না থাকে, মানুষের সাধারণ জীবনযাপন করার যদি সেই ব্যবস্থাটা না থাকে, তাহলে কিভাবে সেখানে মানুষ বাস করতে পারবে, তাই না? আর নীলনদ মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে কেন? কারণ ওখানকার জলরাশি ওখান দিয়ে প্রবাহিত হচ্ছে, আর মানুষজন সেখানে কি করছে, চাষাবাদ করছে। এছাড়া সেই জলকে কাজে লাগিয়ে অরণ্য স্থাপন করছে, সেচের কাজে লাগাচ্ছে। তাহলে তো সেই অঞ্চলটা সবুজ হবেই, তাই না? আর কঙ্গো নদী অববাহিকাটা ঘন জঙ্গল, সারা বছর সবুজ থাকে কেন? কারণ এটা নিরক্ষরেখায় থাকে, নিরক্ষরেখায় অবস্থিত। আর নিরক্ষরেখায় প্রতিদিন বিকাল 4টের সময় কি হয়, পরিচলন বৃষ্টিপাত হয়। আর নিরক্ষীয় অঞ্চল অবস্থিত হওয়ার জন্য হয় এটা, সেই কারণে। পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, নদ নদী, এখানকার 3টি নদী খুব গুরুত্বপূর্ণ, নীল নদ, কঙ্গো নদী আর জাম্বেজি নদী। ঠিক আছে, এখানে দেখে নাও। নীল নদের দৈর্ঘ্য মুখস্থ রাখবে, আর মুখস্থ করা লাগবে না কোনো কিছুই। আচ্ছা, তবে নদীগুলোর নাম মুখস্থ রাখবে। আচ্ছা, এবার নীল নদের যে গতিপথ সেইটা দেখো, এখানে লেখা আছে। সারা পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। তাই একটা শর্ট পেলাম, খুব গুরুত্বপূর্ণ শর্ট। ঠিক আছে, আর কি পড়বে এখান থেকে? দুটো প্রধান ধারা এই নদী তৈরি করেছে। তাহলে দুটো প্রধান ধারা, অর্থাৎ উপনদী বলা যেতে পারে এটাকে। তাহলে হোয়াইট নীল, যার মধ্যে একটা হচ্ছে হোয়াইট নীল আর একটা কি ব্লু নীল।
তাই তো? তাহলে কোনটা কোথায় থেকে উৎপন্ন হয়েছে এটা একটু দেখবে। হোয়াইট নীল উৎপন্ন হয়েছে বুরুন্ডি মালভূমি থেকে, হ্যাঁ, আর ব্লু নীল উৎপত্তি হয়েছে ইথিওপিয়ার উচ্চভূমি থেকে। আচ্ছা, খার্তুম শহর রয়েছে সুদানের রাজধানী খার্তুম, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই দুই ধারার মিলনস্থল, অর্থাৎ এই ব্লু নীল আর হোয়াইট নীল যে জায়গায় মিলছে সেখান থেকে তৈরি হচ্ছে নীল নদ, আর এটা হচ্ছে খার্তুম, খার্তুম শহরের কাছে। আচ্ছা, নীল নদ উত্তর দিকে প্রবাহিত হয় সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে করে তুলেছে সবুজ। নীল নদ ভূমধ্যসাগরে মোহনার কাছে তৈরি করেছে বিশাল বদ্বীপ। তাহলে নীল নদ কোথায় গিয়ে পড়েছে, মোহনা কোথায়, ভূমধ্যসাগরে। তাহলে খুব ইম্পর্ট্যান্ট নীল নদের যেখানে মোহনা। নীল নদের ধারে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে কারা, মানুষ। খার্তুম, আসমান, লাস্কার, কায়রো হলো নীল নদের ধারে গড়ে ওঠা বিখ্যাত শহর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কঙ্গো হচ্ছে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী। তাছাড়া এইগুলো পড়ে রাখবে, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গোর সৃষ্টি। কঙ্গো মানে কঙ্গো নদী, আর কঙ্গো নদীটা হচ্ছে আটলান্টিক মহাসাগর হচ্ছে মোহনা। আচ্ছা, এগুলো একটু পড়ে নেবে। তারপরে হচ্ছে নাইজার নদী, পশ্চিম আফ্রিকার প্রধান নদী হচ্ছে নাইজার। হ্যাঁ, এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে পড়তে হবে। আর কি পড়তে হবে এখানে, এখানে প্রতি বছর কিন্তু জলাভূমিতে পরিযায়ী পাখি উড়ে আসে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো মানের স্কুলে কিন্তু এই ভিতর থেকে একটা কোশ্চেন দিয়ে দিলে কিন্তু আর পারা যাবে না। পরিযায়ী পাখি মানে জানো, তার যারা হচ্ছে ওই ঋতু পরিবর্তনের সাথে সাথে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, দেখবে এই শীতের দিকে হচ্ছে তোমার এই ফসল সেরকম থাকে না, তখন কি হয়, এই বাড়ি টাড়ি ছাদে বা টিনের উপরে বা যখন কেউ খাবার খায় বা একটু কিছু ছিটিয়ে রাখে, তখন কিন্তু সেইখানে পাখি ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসে। তখন তারা খাবার পায় না। কিন্তু যে একটু গরম বাড়তে থাকে, যখন ফসল ফলতে থাকে, যখন ফসলের দানাগুলো যখন পাকে, তখন পাখিগুলো সেই বাড়িতে আর দেখা যায় না। হ্যাঁ, তখন তারা আবার মাঠে চলে যায়। আচ্ছা, তো তারাই হচ্ছে পরিযায়ী পাখি। ওরা ভ্রমণ করে বেড়ায়, এক দেশ থেকে এক দেশে ভ্রমণ করে ফেলায়। আচ্ছা, তারপরে হচ্ছে জামবেসি নদী। জামবেসি নদীতে সৃষ্টি হয়েছে পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত, এটা পড়বে। দুটো বড় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এই নদীপথে। তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাতটা জামবেসি নদীর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন মহাদেশে অবস্থিত, আফ্রিকা। অরেঞ্জ নদীটা পড়বে, অরেঞ্জ নদী কোথায় পড়েছে, মোহনা কোথায়, আটলান্টিক মহাসাগরে। এটা কিন্তু জলসেচের উদ্দেশ্যে প্রায় 29টা জলাধার তৈরি করা হয়েছে এই নদীতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জলসেচের জন্য বিরাট উন্নত বা পরিচিত। আচ্ছা, এখানে এই ছকটা পুরো লেখা আছে বইয়ে, এই দৈর্ঘ্যগুলো বসিয়ে নেবে। উৎসগুলো ভিতর থেকে পড়বে, কোথা থেকে সৃষ্টি হয়েছে সেইগুলো লিখবে। আচ্ছা, নীলের ক্ষেত্রে যেহেতু দুটো নদী আছে, একটা হোয়াইট নীল আর ব্লু নীল, তো এখানে হোয়াইট নীল বলে ওটার উৎস লিখবে, আর ব্লু নীল বলে ওটার উৎস লিখবে। আচ্ছা, নদীর মোহনা মানে কোথায় গিয়ে মিশেছে লিখে নিলে। নদীর বিশেষ বৈশিষ্ট্য মানে ওই নদীটার জল বা ওই নদীতে সেরকম কিছু সৃষ্টি হয়েছে কিনা, যেমন জামবেসিতে ভিক্টোরিয়া জলপ্রপাত, এরকমভাবে যদি কোনো কিছু থাকে সেই জিনিসগুলো এইখানে লিখতে হবে। এবার চলে আসছি আফ্রিকার জলবায়ু। সবই জানা গেল। তাহলে জলবায়ুটা কিন্তু সব জায়গায় সমান নয়, কারণ সমুদ্রের ধারের জলবায়ু একরকম, সমুদ্র থেকে দূরে আরেক রকম, সমভূমিতে একরকম, তো পাহাড়ে আরেক রকম। তো 4 রকমের জলবায়ুর কথা বলা হচ্ছে এখানে। চলো, এই জলবায়ুটা নিয়ন্ত্রণ করে কে? অক্ষরেখা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, উচ্চতা। তাহলে অক্ষরেখা, তাহলে যে জায়গাটা নিরক্ষরেখার কাছাকাছি থাকে সেখানে উষ্ণতাটা বেশি থাকবে, আর নিরক্ষরেখা থেকে যত উত্তরের দিকে বা দক্ষিণ দিকে যাওয়া যাবে তত কী হবে, তাপমাত্রা কমবে। কারণ সূর্য যেরকম পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘোরে, এবার পৃথিবী তো একটা নির্দিষ্ট কোণে হেলে থাকে। এবার হেলে থাকার জন্য ওই যে সূর্যরশ্মির যে পতন কোণ, মানে যে তির্যক রশ্মিটা পড়ছে তার তো একটু কম বেশি থাকে। তো পতন কোণটা হচ্ছে নিরক্ষরেখায় সব থেকে বেশি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্য কিরণ দেয়, সেই কারণে একদম সরাসরি গরম হয়, তাই না? সেই জন্য নিরক্ষরেখাটায় উষ্ণতা বেশি থাকে, আর যত উত্তরে যাব তত ঠান্ডা, আর দক্ষিণে যত যাব তত ঠান্ডা থাকে। আচ্ছা, সমুদ্র থেকে দূরত্ব, তাহলে সমুদ্র যদি থাকে তাহলে একটা সমুদ্রে একটা ঠান্ডা বাতাস থাকে, হ্যাঁ, তাই না? তারপরে যদি আমরা স্থলভাগের দিকে যাই তাহলে সেখানে তো জলভাগ পাচ্ছি না বেশি, তাহলে সেখানকার টেম্পারেচারটা একটা আলাদা ধরনের থাকবে, বেশি থাকবে। আচ্ছা, সমুদ্র স্রোতটা 2 রকমের হয়, একটা উষ্ণ স্রোত আর শীতল স্রোত।
তাহলে শীতল স্রোত যেখান দিয়ে প্রবাহিত হবে সেখান দিয়ে ঠান্ডা বাতাস, যেখানে উষ্ণ স্রোত প্রবাহিত হবে সেখানে গরম বাতাস। আচ্ছা, উচ্চতা, এই কিছুক্ষণ আগে বললাম তোমাদের যে প্রতি 1 কিলোমিটার আমি বলেছিলাম কি 1000 মিটার। আচ্ছা, যারা জানো না তাদের বলে দিচ্ছি, 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 1 কিমি উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা গড়ে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে। আচ্ছা, এইগুলো একটু পড়ে নেবে। সবই বোঝানো হয়ে গেল। এবার দেখো এই কোশ্চেনগুলো একটু পড়ে নেবে। আমি এই কোশ্চেনগুলো সব করানো হয়ে গেছে এর মধ্যে। জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ জলবায়ু বিশেষে উদ্ভিদের কিছু বন্টন রয়েছে। ঠিক আছে, দেখো যেরকম নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য, বলছে সারা বছর গরম, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড কি নিরক্ষীয় অঞ্চলে কি গড় তাপমাত্রা এভারেজ। মোট বৃষ্টিপাত কতটুকু হয়? 200 থেকে 250 সেমি। সরাসরি সূর্যকিরণ সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। তাহলে মেহগনি, রোজউড, এবনি। পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। তাহলে আরেকটা কি জিনিস জানলে, যে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু নির্দিষ্ট ঋতু থাকে না, ঋতু পরিবর্তন হয় না, এখানে একই ঋতু থাকে। সাভানা তৃণভূমি, নিরক্ষীয় অঞ্চলে উত্তরের আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে। গরমকালে দৈর্ঘ্য বাড়ে আর বৃষ্টি হয় প্রায় 150 সেমির মতো। মরুভূমির দিকে বৃষ্টি কমে 25 সেমির মতো হয়। মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য বড় গাছের সংখ্যা কম। তৃণভূমি, এটা বড় গাছ থাকবে, তবে লম্বা ঘাস থাকবে, যেরকম অ্যাকাসিয়া, বাওবাব, এই ধরনের গাছগুলো থাকবে। এইগুলো আবার হচ্ছে বৃক্ষ টাইপের গাছ। এগুলো কোথায় থাকবে না, ঘাস জমির মধ্যে। এবার দেখো ভূমধ্যসাগরের জলবায়ু, এটা হচ্ছে জলপাই গাছ। ঠিক আছে, দেখো ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এদের আবার শীতকালে গরম বেশি, গরমকাল বৃষ্টিহীন। পাতায় মোমের আস্তরণ থাকে। এখানে দেখো জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক গাছগুলোর জন্মায় এখানে। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এই সব ফলের বাগান খুব চোখে পড়ে। তাহলে ভূমধ্যসাগরকে বলা যেতেই পারে ফলের ঝুড়ি, যেহেতু শুধু ফল টাইপের গাছ জন্মায়। উষ্ণ মরু উদ্ভিদ, দেখো সাহারার মরুদ্যান, এটা সাহারা বলে না, এটা মরুভূমিতে থাকে মরুদ্যান। আর মরুভূমির মধ্যে একটা হচ্ছে ডোবা টাইপের, কিন্তু একটু বড়, হ্রদ টাইপেরও বলতে পারো, এবং চারিদিকে গাছপালা বা একটু জনবসতি, এটা নিয়েই হচ্ছে মরুদ্যান, তাই তো। আচ্ছা, উষ্ণ মরু উদ্ভিদ, সাহারা, কালাহারি, নামিব এই মরুভূমিতে বৃষ্টিপাত হয় না বললেই চলে। দিনের তাপমাত্রা ভীষণ বেশি, রাতের তাপমাত্রা আবার অনেক কম। এখানে কি কি দেখা যায়? কাঁটা গাছ, ঝোপঝাড়, ঘাস দেখা যায়। আচ্ছা, গাছগুলো কীরকম কী হতে পারে? ক্যাকটাস হতে পারে, তাই তো, ফণি মনসা হতে পারে, বাবলা হতে পারে। আচ্ছা, গাছগুলো নিজের শরীরে জল ধরে রাখে নানাভাবে, তাই অতি গরমেও গাছগুলো বেঁচে থাকে। মরুভূমির মধ্যে মরুদ্যান দেখা যায়। এই যে পড়ব, যদি প্রশ্ন আসে মরুদ্যান কোথায় দেখা যায়, উত্তর কী হবে? মরুভূমিতে। মরুদ্যানের ধারে কি কি গাছ থাকে? খেজুর, তাল জাতীয় গাছের সারি চোখে পড়ে। এবার দেখো নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড, এটা খুব আসে। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম লেখো, উত্তর হচ্ছে ভেল্ড। আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি আর ভারত মহাসাগরের ধারে উপকূল অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে। গরমকালে মোটামুটি গরম, গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি। এখানে মরু অঞ্চলের থেকে একটু বেশি বৃষ্টি হয়। উঁচু পাহাড়ের ঢালে পপলার, উইলো এইসব গাছের দেখা যায় আর কি। সমভূমি এলাকায় ছোট খসখসে সবুজ ঘাস দেখা যায়। এই তৃণভূমিকে বলে ফেল্ড। আচ্ছা, উইলো দিয়ে কি তৈরি হয় জানো? উইলো গাছের কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট। আচ্ছা, মৌসুমি পর্ণমোচী গাছের অরণ্য। মাদাগাস্কার হচ্ছে তোমার মৌসুমি অরণ্য, পর্ণমোচী গাছ দেখা যায়। আচ্ছা, শীতকাল শুষ্ক থাকে,
আমাদের এখানে যায়, এখানেও তাই আর কি। মাদাগাস্কারে শাল ও বাঁশ গাছের বন জঙ্গল দেখা যায়। শীতকালে জলের অভাবে গাছের পাতা ঝরে যায়। তারপরে দেখো পূর্ব উপকূলীয় উষ্ণ নাতিশীতোষ্ণ বা চীন দেশীয় জলবায়ু, এগুলো একটু পড়ে নেবে। ওক গাছ দেখা যায় এখানে। আচ্ছা, জলবায়ু অঞ্চলগুলো ভালো করে একটু দেখে নেবে, স্বাভাবিক অঞ্চলটাও দেখে নেবে। এই যে সবুজ করা আছে, তার মানে এই অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয়, এই অঞ্চলগুলো হচ্ছে আর্দ্র ক্রান্তীয়। এইভাবে এইগুলো একটু চোখ বুলিয়ে নেবে। তবে দেখো যা সাভানা, সাভানা কোথায় আছে দেখো, এই কালারটায় যেখান দিয়ে গিয়েছে এই টোটালটা সাভানা। আচ্ছা, কাটা গাছটা কোন জলবায়ু অঞ্চল দেখা যায়? উষ্ণমরু। পাতায় মোমের আস্তরণ ভূমধ্যসাগরীয় জলবায়ু। শাল ও বাঁশ হচ্ছে মৌসুমি, জলপাই হচ্ছে ভূমধ্যসাগরীয়। খসখসে সবুজ ঘাস হচ্ছে তোমার এই নাতিশীতোষ্ণ। সবুজ ঘাসের ওপর বাওবাব জাতীয় মরু উদ্ভিদ হচ্ছে মরু অঞ্চলে, তাই তো? এইগুলো একটু দেখে নেবে। এবার আসছে নীল নদ অববাহিকা। আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা হচ্ছে পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তোমরা এক কাজ করবে, বাড়িতে এগুলো ভালো করে একটু পড়বে, হ্যাঁ, ভালো করে পড়বে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই, তাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, একটু লাইক করবে আর একটু কমেন্ট করবে। যদি তোমাদের অন্য কিছু ক্লাস দরকার হয় অবশ্যই আমাকে জানাবে। তাহলে ভালো করে পড়াশোনা করো। আজকের মতো এখানে তাহলে ভিডিওটি শেষ করছি।